গতকাল ওত নেওয়ার সময়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার ভিতরে সৌজন্য সাক্ষাৎ করেছি, এত ভালো ব্যবহার পেয়েছি। আজকেও তেনার চেম্বারে যাওয়ার আবেদন করেছিলাম, বলা মাত্র তিনি শত ব্যস্ততার মধ্যেই আমাকে তার চেম্বারে ডেকে নিয়েছেন। এই সুযোগ তো আমরা আমাদের দলের মুখ্যমন্ত্রীর কাছে পাইনি। এটাই তো মানুষের নেতা। শুধু মুখে বললে হয় না, মুখে শুধু মামাটি মানুষের নেত্রী, আর কেউ যদি তার বিরুদ্ধে প্রশ্ন তোলে তাকে মাওবাদী সাজানো, তাকে গ্রেপ্তার করে দেয়া, তাহলে রাতের অন্ধকারে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে জেল খাটানো। আজকে শুভেন্দু অধিকারীকে দেখে তার অনুতপ্ত হওয়া উচিত। কখনো ঘন্টগিরি করে আরো 10 জনকে নিয়ে দেখে বলো 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 আমার সময় নেই, আমার আধিকারিকদের নিয়ে মিটিং আছে, এ আছে তা আছে, এত ব্যস্ততা, তার কোনো সময়ই নাই, কারোর সাথে কোনো মানসিকতাই নাই। তার দলের বিধায়ক আমি, আজকে আমি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। শুভেন্দু অধিকারী যে পরিশ্রম করেছে তার সঠিক মূল্যায়ন বাংলার মানুষ তাকে দেখে, তার পরিশ্রম দেখে, তার নিষ্ঠা দেখে, তার যে প্রতি পদে পদে তার যে রাজনৈতিক কর্মসূচিকে যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, অনারেবল হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে তবে সভা সমিতি করতে পেরেছে। এখান থেকেই বাংলার মানুষ কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য কিন্তু এই রেজাল্ট হয়েছে। যা পাপ করেছে জেলে যাওয়া উচিত, জেলে গেলে একটু ভালো থাকবে। আর জেলের বাইরে থাকলে তো এদেরকে কখনো চোর, কখনো কাউকে অন্যভাবে আক্রমণ করবে পাবলিক, যারা মুখ খুলতো না ভয়ে, তারা এখন এদের বিরুদ্ধে চোর স্লোগান দেবে, ভাইপো বেড়ালে তার বিরুদ্ধে স্লোগান দেবে। কিন্তু যদি জেলে গিয়ে একটু শান্তি পায়, ভালো থাকবে। জেলে একটু সুবিধা দিতে বলবো শুভেন্দু অধিকারীকে। আমাকেও মুর্শিদাবাদে কিন্তু এই চোর ভাইপো টিকিট দিত না, কিন্তু আমাকে সাসপেন্ড করে ভালোই হয়েছে, আমার রাস্তা খুলে দিয়েছে। বিধানসভায় আমাদেরকে সবাইকে চোর চোর বলছে বিরোধী দল বেঞ্চ থেকে, শুভেন্দু অধিকারীরা তখন বিরোধী বেঞ্চে। ওনার কার্যকলাপের জন্য, ওনার ভাইপুর সিদ্ধান্তের জন্য আমরা যারা নির্বাচিত বিধায়ক ছিলাম তৃণমূলের, আমাদেরকে সবাইকে চোর শুনতে হচ্ছে। আমরা যখন সেটা প্রোটেস্ট করতে যাচ্ছি, উনি আমাকে থামিয়ে দিচ্ছেন, বলছে এই হুমায়ুন তুমি থামো, আমি একাই 100। তো উনি আজকে একাই 100 কোথায় গেল? হ্যাঁ, তা চুরি করলে তো চোর শুনতে হবে। ভাইপো এত মাথায় তোলার কি দরকার ছিল? আজকে আপনার ভাইপোর বাড়ির কাছ দিয়ে রিক্সা চলছে, স্কুলের ছাত্র ছাত্রীরা যাচ্ছে, তখন আপনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আপনার ভাইপোর বাড়ির সামনে দিয়ে, এত তিনি আমেরিকার সম্রাট যে তিনি একজন এমপি হয়ে তিনার বাড়ির পাশ দিয়ে কেউ যেতে পাবে না, ব্যারিকেড করা। এবং আপনার মানে ভাইপুর বউ কালীঘাটে পুজো দিতে যাবে, 20 মিনিট রাস্তা বন্ধ রাখা। আপনার ভাইপু শাহেন শাহ বেড়াবে, তার জন্য রোড ব্লক করে দেয়া, সিগন্যাল 90 করে দেওয়া। এসব ঔদ্ধত্যের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হয়েছে। পাপ কোনো বাপকে ছাড়ে না, মমতা ব্যানার্জির পাপের এই প্রায়শ্চিত্ত ওনাকে নিজেকেই করতে হবে। শুধু চুরি করার জন্য, তুলাবাজি করার জন্য, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, কয়লার গাড়ি থেকে টাকা তোলা, জেলা পরিষদ থেকে লুটা। আজকে সেই অপূর্ব সরকার কেন হারলো? আপনার মন্ত্রিসভার আশপাশ যারা হারলো, তার সঙ্গে সে কেন হারলো? তার দায় কার? মমতা ব্যানার্জির, আপনার কুকর্মের আর আপনার ভাইপুর এই ঔদ্ধত্যর জবাব কিন্তু মানুষ খুব সাইলেন্টলি দিয়েছে। হুমায়ুন কবির কোন কথাটা রাখলেন বলুন তো, কোন কথাটা বলেছিলেন বলুন তো? আজ থেকে 6 মাস আগে থেকে তিনি একই কথা বলে যাচ্ছিলেন, কি মুখ্যমন্ত্রীকে এক্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না। আপনারা তখন হয়তো ভাবছিলেন যে হুমায়ুন কবির নামেই বলছে, হয়তো সেটা কখনোই সম্ভব নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন। কিন্তু না, সেই যে হুমায়ুন কবির যেদিন ওনাকে বরখাস্ত করা হলো সেদিন বললেন ওকে এক্স করব, তারপর বিধানসভায় ঢুকবো।
ঢুকেছেন বিধানসভায়, দুটো জায়গা থেকে জিতেছেন, নওদা, রেজিনগর। তার মধ্যে নওদা কেন চয়েস করলেন জিজ্ঞাসা করবো। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দেখা গেল হাইকোর্টে চোর চোর স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গেলেন, এক্স, আপনি যাকে এক্স করবেন বলেছিলেন, এক্স মুখ্যমন্ত্রী। এটা ওনার প্রাপ্যই ছিল। আমি ওনার থেকে অনেক ছোট, উনি অনেক সিনিয়র মোস্ট পলিটিশিয়ান রাজ্যের। তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, দুবারের রেলমন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী, কখনো ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী, এসব পোস্টে বিলং করেছেন। 7বারের সাংসদ থেকেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি যিনার দীর্ঘ রাজনৈতিক জীবন, আজকে এত অধপতন, মানে ইনি অতীতকে সমস্ত ভুলে গেলেন। উনি যে সময় বামফ্রন্টের সরকার ছিল, জ্যোতিবাবু এবং বুদ্ধবাবুদের সরকার ছিল, কখনো 7 সালে নন্দীগ্রামে আন্দোলন করতে গিয়ে, কখনো সিঙ্গুরের কৃষকদের জমি আন্দোলন করতে গিয়ে, কখনো যে পাসওয়ানকে হত্যা করা হয়েছিল, তারপরে একজন মহিলা কি পাসওয়ান ছিল সিঙ্গুরে, তাকে জ্বালিয়ে মারা হয়েছিল, তাপসী মালি। এসব নিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে যতটা মাইলেজ পেয়েছে বা মানুষ তাকে যতটা বাংলার অগ্নিকন্যা বা সততার প্রতীক হিসাবে মেনে নিয়েছিল, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে 20শে মে 2011 শপথ নেয়ার পর বলেছিলেন যে প্রত্যেক শনি রবিবারে আম আদমি সাধারণ পাবলিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। কিন্তু সমস্ত অতীতের ঘটনা, অতীতের তেনার রাজনৈতিক জীবনের যে সমস্ত বিরল থেকে বিরলতম ঘটনা, বা তিনি যে আক্রমণিত হয়েছিলেন, মার খেয়েছিলেন, তিনার অনেক অপমানিত হতে হয়েছিলেন, সে সমস্ত ভুলে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমার মনে হয় সব থেকে বেশি অকর্মণ্য, অযোগ্য বলে মনে হলো। কারণ তিনি প্রশাসনকে এমনভাবে ব্যবহার করলেন নেকেডলি, যেটা সিদ্ধার্থ শঙ্কর রায় করেনি, যেটা বিধান রায় 14 বছরের ক্ষমতায় কোনোদিন কোনো মানুষের উপরে কোনো করেনি, যেটা 23 বছরেরও বেশি সময় কমরেড জ্যোতি বসু করেনি, বুদ্ধবাবু 11 বছরেরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী, তিনাদের আজকে পারিবারিক সম্পদ দেখুন, তিনারা কোনোদিন মুখ্যমন্ত্রীর চেয়ারের ক্ষমতার অপব্যবহার করেনি। কিন্তু ইনি ধীরে ধীরে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তিনি শুধু তিনার পরিবারের লোকদের আর তৃণমূলের কর্তৃপয় তাবেদার নেতাদের, ওনার যারা তাবেদারি করতো, ওনার যারা কথায় উঠত বসত, তাদের দ্বারা পরিচালিত হয়ে বাংলার মানুষের কথা, মামাটি মানুষের কথা মুখে বলতেন, বেমালুম মানুষের কথা ভুলে যেতেন। তিনার ক্যাবিনেটের সদস্যরা 2 মিনিট তাকে পেতেন না, সময় পেতেন না। আমরা উনি 2021 সালের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে তিনি 1956 ভোটে হেরে যেয়ে 213 জন বিধায়ক আমরা জিতেছিলাম। আমাদের সিগনেচারে তিনি দলনেত্রী হয়ে, পরিষদীয় নেত্রী হয়ে তিনি বাংলার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন 5ই মে 2021। তারপরেও তিনি শিক্ষা নিলেন না। তিনি বিধানসভায় আমাদেরকে সবাইকে চোর বলছে, বিরোধী দল বেঞ্চ থেকে। শুভেন্দু অধিকারীরা তখন বিরোধী বেঞ্চে। ওনার কার্যকলাপের জন্য, ওনার ভাইপুর সিদ্ধান্তের জন্য আমরা যারা নির্বাচিত বিধায়ক ছিলাম তৃণমূলের, আমাদেরকে সবাইকে চোর শুনতে হচ্ছে। আমরা যখন সেটা প্রোটেস্ট করতে যাচ্ছি, উনি আমাকে থামিয়ে দিচ্ছেন, বলছে এই হুমায়ুন তুমি থামো, আমি একাই 100। তো উনি আজকে একাই 100 কোথায় গেল? আজকে চোর চোর শুনতে হলো হাইকোর্ট। হ্যাঁ, তো চুরি করলে তো চোর শুনতে হবে। হুমায়ুন কবিরও তো সেই দলে ছিল। হুমায়ুন কবিরকে কেউ চোর বলছে? কেউ বলতে পারবে? হুমায়ুন কবির তো কিছু ছিল না, একটা বিধায়ক তো ছিল জোড়া ফুল চিহ্নের নির্বাচিত। তো হুমায়ুন কবিরকে কেউ চোর বলেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ইডি নোটিশ করতে পারেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো সিবিআই নোটিশ করতে পারেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এনআইএ কোনো পদক্ষেপ করতে পারেনি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে রাজ্যের সিআইডি, আইবি
কেউ কোনো পদক্ষেপ করতে পারেনি। তাহলে আপনি কেন আজকে আপনার ব্যক্তিগত আপনার পরিবারের স্বার্থর জন্য ভাইপোকে এত মাথায় তোলার কি দরকার ছিল? আজকে আপনার ভাইপোর বাড়ির কাছ দিয়ে রিক্সা চলছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, তখন আপনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আপনার ভাইপোর বাড়ির সামনে দিয়ে এত তিনি আমেরিকার সম্রাট যে তিনি একজন এমপি হয়ে তিনার বাড়ির পাশ দিয়ে কেউ যেতে পাবে না, ব্যারিকেড করা। এবং আপনার মানে ভাইপুর বউ কালীঘাটে পুজো দিতে যাবে, 20 মিনিট রাস্তা বন্ধ রাখা। আপনার ভাইপু শাহেন শাহ বেড়াবে, তার জন্য রোড ব্লক করে দেয়া, সিগন্যাল 9টি করে দেওয়া। এসব ঔদ্ধত্যের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হয়েছে। পাপ কোনো বাপকে ছাড়ে না। মমতা ব্যানার্জির পাপের এই প্রায়শ্চিত্ত ওনাকে নিজেকেই করতে হবে। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ক্ষমতাহারা, বিধানসভায় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতেই পাচ্ছেন না, মানে এইটা কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দোষেই নিজে এইরকম হলেন? নিশ্চয়, কারণ উনি যদি সত্যি সত্যিই মানুষের মা মাটি মানুষের নেত্রী হতেন, তাহলে ভবানীপুরের মানুষ ওনাকে কেন ভোটে হারাবে? বুদ্ধবাবুরা 2011-তে হেরেছিল, 28-30 জন মন্ত্রী সদস্যরা সবাই। আজকে তিনার যে চারিদিকে বেষ্টনী হয়ে থাকতেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মানুষ ভূঁইয়া, আরো কত রথী মহারথী, তারা আজকে কোথায়? আজকে কোথায়? নিজের যোগ্যতায় একটা বিধানসভায় জিতে আসতে পারলো না। তারাই তো মমতা ব্যানার্জিকে চারিদিকে ঘিরে থাকতো। তাদের মধ্যে একজন ববি হাকিম, সে কোন রকম জিতে এসছে। শোভন চট্টোপাধ্যায়, তিনি জিতে এসে এখন লিডার অব দ্য অপোজিশনের ভূমিকা পালন করবে। কিন্তু যারা মমতা ব্যানার্জির সব কিছুতে থাকতো, তারা কেন কলকাতার বুকে এই শ্যামপুরে কেন শশী পাজা জিতবে না? 4-4টে দপ্তরের মন্ত্রিসভা চালায়, ক্ষমতা ব্যবহার করতো। ছুঁড়ে ফেলে দিয়ে একদম বাত্য বসু, সাংস্কৃতিক জগতের লোক, তিনি শিক্ষামন্ত্রী, তিনি কেন হারলেন? কেন আজকে চন্দ্রিমা ভট্টাচার্যকে হারতে হলো? আর আমাদের ন্যূনতম কোনো কথা শোনেনি। আমরা একটা নির্বাচিত বিধায়ক, আমাদের দলের ব্লক লেভেলের নেতারা আমাদেরকে অসম্মান করছে। ওনাকে অনেকবার প্রশ্ন তুলেছিলেন সায়নী আপনার সিংহ, সেখানে তার কথা মেনে নেওয়া হয়েছে, আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। সায়নী সিংহ রায় পঞ্চায়েত ইলেকশন 2023 ন্যাকেডলি টিকিট বিক্রি করেছিল, তার পরিণতি 2021-এ হারার পরেও তাকে নেতৃত্বে আনা হলো। সে মমতা ব্যানার্জির ক্ষমতার অপব্যবহার করলো, অভিষেক ব্যানার্জি যেমন অপব্যবহার করলো, এই সায়নী সিংহ রায়। আজকে যে অপূর্ব সরকারকে, কাঁদির বিধায়ক, আজকে সেই অপূর্ব সরকারকে এত ক্ষমতা দিয়ে রাখলো শুধু চুরি করার জন্য, তুলাবাজি করার জন্য, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, কয়লার গাড়ি থেকে টাকা তোলা, জেলা পরিষদ থেকে লুটা। আজকে সেই অপূর্ব সরকার কেন হারলো? আপনার মন্ত্রিসভার আশপাশ যারা হারলো, তার সঙ্গে সে কেন হারলো? তার দায় কার? মমতা ব্যানার্জির, আপনার কুকর্মের আর আপনার ভাইপুর এই ঔদ্ধত্যর জবাব কিন্তু মানুষ খুব সাইলেন্টলি দিয়েছে। আমি বলছি, আপনার এখন মনে হচ্ছে আপনার ডিসিশনটা ঠিক ছিল, আলাদা বেরিয়ে এই পার্টি করা, না হলে আপনাকেও তো চোর চোর শুনে হেরে যেতে হতো হয়তো। আমাকে টিকিটই দিত না। এদের তো প্ল্যানই ছিল হুমায়ুন কবিরকে টাইমলি এইভাবে বকতে দাও, কথা বলতে দাও, এর কথার কোনো গুরুত্ব দিও না। যেমন অনেকেই যারা মমতা ব্যানার্জি যা বলতো তাই, যদি কোনো পাহাড়কে বলতো এটা বড় পুকুর বা জলাশয়, তা সেটাই যারা বলতো। আর যারা পুকুরকে যারা পাহাড় বলতো, তাদেরকেই তো অনেককে টিকিট দেয়নি। মোহাম্মদ আলী লাল গোলাপ, রেজিনগরের রবিউল আলম চৌধুরীকে সরিয়ে নিয়ে গেছে কিসের জন্য? আপনাকেও টিকিট দিত না? আমাকেও দিত না। আমাকে যে সাসপেন্ড করেছে 4ঠা ডিসেম্বর, সাপে বর হওয়া বলে না, সেটা হয়েছে। আমাকে যদি সাসপেন্ড না করতো, আমিও হয়তো এই দল থেকে বেরিয়ে আসতাম না। কিন্তু যেভাবে যারা ইয়েসম্যান ছিল, যারা মমতা ব্যানার্জি যা বলতো যথা আজ্ঞা করতো, তাদেরই তো 74 জনকে টিকিট দেয়নি।
আমাকেও মুর্শিদাবাদে কিন্তু এই চোর ভাইপো টিকিট দিত না, কিন্তু আমাকে সাসপেন্ড করে ভালোই হয়েছে, আমার রাস্তা খুলে দিয়েছে। যেখানে নওশাদ সিদ্দিকী, সেখানে দেখা গেল আইএসএফ এর একটা মাত্র বিধায়ক, সেখানে আপনি নতুন দল করে এজিউপি, মানে আপনি তো তাহলে সাকসেস, আপনার দুটো জায়গা থেকে আপনি জিতেছেন, আপনি কেন আরেকটাও আপনার বিধায়ক আসবে, মানে আপনারা দুজন বিধায়ক। দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, আমাদের কাছে যদি কিছু আর্থিক সাহায্য কোনো ব্যক্তি করতেন না, তাহলে আমি ডবল ডিজিট নিয়ে আসতাম, অন্তত 10টা বিধায়ক বলেছিল। 10টা বিধায়ক কমসে কম নিয়ে আমি পশ্চিমবাংলা বিধানসভায় পা দিতাম। কিন্তু আমরা পারলাম না একটাই কারণে, আমাদের কাছে কোনো ব্যক্তি, শুভদায়ী ব্যক্তি আমাদের পার্টিকে কয়লা চুরি গরু চুরির মতো টাকা। পয়সা নেই, আমাদের কোনো স্কোপই নাই, আমাদেরকে কে পয়সা দেবে? অনেকে তো আবার আপনাকে রটিয়েও ছিল যে বাবরির টাকা নিয়েই নাকি ইনভেস্ট করে দিচ্ছেন, আমি- তাহলে তো আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে। আমি একজন মুসলমান, আমি একজন ইমান নিয়ে চলা লোক, হালাল রুটি খেয়ে চলা লোক। আমাকে আল্লাহ যেন কোনোদিন মুসলমানের কোনো খিলাপি কাজ, ইমানদারি থেকে আমার যেন কোনো রকম কোনো কমজোরি না হয়। আমার কাছে বাবরি মসজিদ করার জন্য যে ফান্ডিং মানুষ যেটা দান করেছে, অন এসবিআই এর অ্যাকাউন্টে যেটা করেছে, তার অধিকাংশ টাকা, মাত্র 22 লাখ টাকা আছে, বাকি টাকা আর ক্যাশ টাকা হয়তো 50-60 লাখ আছে, সেটাও আলাদা করে রাখা আছে। সেই টাকাতে একটি টাকাতেও আমি হাত দিই। আমি আরেকটা বিষয় জিজ্ঞাসা করবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছেন, এই দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিসেবে যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, কিভাবে দেখছেন? আমি তৃণমূলের বিধায়ক ছিলাম, এই মুখ্যমন্ত্রীর কাছে কখনো কখনো চেষ্টা করেছি যে একবার তিনার কাছে চেম্বারে গিয়ে বিধানসভার ভেতরে দেখা করব, কোনো মতেই প্রেস দেয়নি, কোনো মতেই একা দেখা করার কোনো সুযোগ দেয়নি। কখনো লবঘণ্ট করে, ঘণ্টগিরি করে আরো 10 জনকে নিয়ে দেখি, বলো বলো বলো, আমার সময় নেই, আমার আধিকারিকদের নিয়ে মিটিং আছে, এ আছে তা আছে, এত ব্যস্ততা, তার কোনো সময়ই নাই, কারোর সাথে কোনো মানসিকতাই নাই। তার দলের বিধায়ক আমি, আজকে আমি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। গতকাল ওত নেওয়ার সময়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার ভিতরে সৌজন্য সাক্ষাৎ করেছি, এত ভালো ব্যবহার পেয়েছি। আজকেও তিনার চেম্বারে যাওয়ার আবেদন করেছিলাম, বলা মাত্র তিনি শত ব্যস্ততার মধ্যেই আমাকে তার চেম্বারে ডেকে নিয়েছেন। এই সুযোগ তো আমরা আমাদের দলের মুখ্যমন্ত্রীর কাছে পাইনি। আরেকটা জিনিস, এই যে শুভেন্দু অধিকারী গাড়ির কনভয় কমিয়ে দিচ্ছে, মানুষের সাথে সাক্ষাৎ করছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, প্রেসরা দাঁড়িয়ে থাকতো, মানে দূর থেকে কথা বলতে হবে, উনি মাইক নিয়ে একটা কথা বলবেন, আর শুভেন্দু অধিকারী সামনাসামনি যাচ্ছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে, বুকে করে জড়িয়ে ধরছে, এটা তো একটা অন্যরকম পাওয়া। এটাই তো মানুষের নেতা, শুধু মুখে বললে হয় না, মুখে শুধু মামাটি মানুষের নেত্রী, আর কেউ যদি তার বিরুদ্ধে প্রশ্ন তোলে তাকে মাওবাদী সাজানো, তাকে গ্রেপ্তার করে দেয়া, তা নাহলে রাতের অন্ধকারে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে জেল খাটানো। আজকে শুভেন্দু অধিকারীকে দেখে তার অনুতপ্ত হওয়া উচিত। হাতে গ্লাভস পরে নিয়েছিল, মানে আদিবাসীদের সঙ্গে নাচার আগে। হ্যাঁ, তাই তো, তার বললাম না, তার ব্যাখ্যা অন্যরকম করতো, কোথায় কার হাতে পয়জন থাকবে, কিছু থাকবে, তার ছোঁয়াচ্ছে রোগ হয়ে যাবে। তো এসব তো শুভেন্দু অধিকারীরও দরকার হচ্ছে না। হুমায়ুন কবিরও তো 43 বছরের রাজনীতির কেরিয়ারে গত 6 মাসে 22শে ডিসেম্বর 2025 থেকে এখন অবধি হাজার হাজার মানুষ আমার সঙ্গে হাতে হ্যান্ডশেক করেছে, আমাকে দোয়া করেছে। আমাদের তো হাতে কিছু হয়নি, আল্লাহর রহমত আছে, গ্লাভসও পড়তে হয়নি, কিছু করতে হয়নি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, এই যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি তখনও বলেছিলেন কে মুখ্যমন্ত্রী হবে জানি না, তবে মমতা থাকবে না, শুভেন্দু অধিকারী হতে পারে, আমাদের চ্যানেলেও হয়তো আছে। এই যে শুভেন্দু অধিকারী দুদিন দেখলেন বিধানসভায়, কিরকম সামলাচ্ছে? দেখুন, আমি কাউকে ছোট করে না, ছোট করে বা বিজেপি পার্টিকে কোনো, বিজেপি পার্টির সিদ্ধান্ত বিজেপির সর্বভারতীয় নেতৃত্বরা নেন, সেখানে আমার বলার কোনো অধিকার নেই। কিন্তু আমার মনে হয়েছিল 2021 সালে যে লড়াই, 19শে ডিসেম্বর 2020,
তৃণমূল কংগ্রেসের ছেড়ে, রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টার ছেড়ে তিনি বিজেপিতে অমিত শাহজির হাত ধরে জয়েন করেছিলেন। তো তারপরে 2021 সালে ওনাদের যে টার্গেট, সেই টার্গেটে ওনারা পৌঁছাতে পারেনি। তারপরে একজন বিরোধী দলনেতা হিসাবে, তার আগেও কিন্তু 16 থেকে 21 কংগ্রেসের আব্দুল মান্নান বিরোধী দলনেতা ছিলেন 44 জনের বিধায়কের। তিনি কোথাও যাননি গোটা রাজ্যে, ওই বিরোধী দলনেতার সমস্ত সুবিধা ভোগ করে মার্কিউ স্ট্রিটে একটা ভোজ বলে একটা হোটেল আছে, তাদের গেস্ট হাউসে এসে বসে থাকতো, রাত দিন ঘুমাতো, খেত। তারও পরিবার নেই, ছিল না। এই শুভেন্দু অধিকারীরও পরিবার নেই, কিন্তু তিনি যে অক্লান্ত পরিশ্রম, এই 2021 সালে 77 পাওয়ার পর, দুজন এমপি রিজাইন করার পর 75 জনের দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যে পরিশ্রম করেছে, তার সঠিক মূল্যায়ন বাংলার মানুষ তাকে দেখে, তার পরিশ্রম দেখে, তার নিষ্ঠা দেখে, তার যে প্রতি পদে পদে তার যে রাজনৈতিক কর্মসূচিকে যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, অনারেবল হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে তবে সভা সমিতি করতে পেরেছে, এখান থেকেই বাংলার মানুষ কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য কিন্তু এই রেজাল্ট হয়েছে। মমতা অভিষেক কি জেলে যাবে? যা পাপ করেছে জেলে যাওয়া উচিত, জেলে গেলে একটু ভালো থাকবে। আর জেলের বাইরে থাকলে তো এদেরকে কখনো চোর, কখনো কাউকে অন্যভাবে আক্রমণ করবে পাবলিক, যারা মুখ খুলতো না ভয়ে, তারা এখন এদের বিরুদ্ধে চোর স্লোগান দেবে, ভাইপো বেড়ালে তার বিরুদ্ধে স্লোগান দেবে। কিন্তু যদি জেলে গিয়ে একটু শান্তি পায়, তা ভালো থাকবে। মানে জেলে ভালো থাকবে হ্যাঁ, নিশ্চয়ই। এটা ঘেরাটোপের মধ্যে থাকবে। জেলে একটু সুবিধা দিতে বলবো শুভেন্দু অধিকারীকে, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনারও নেত্রী ছিল, তো আপনার বাবার সাথেও রাজনীতি করেছে, কাজে জেলে থাকলে যাতে একটু আরামদায়ক ভাবে থাকতে পারে, সেটুকু বলবো, রিকোয়েস্ট করব।